আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। অনার্স ম্যাথ পয়েন্টের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা, স্বাগতম। প্রতিদিনের ধারাবাহিক ক্লাসে আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টপিক পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদনে করণীয়। এই শিরোনাম সম্পর্কিত হয়তো অনেক ভিডিও আপনারা ইতিমধ্যে দেখেছেন। তো আজকে আমি যে টপিক নিয়ে কথা বলবো এটা ভিতরের কথা আর কি, ঠিক আছে। কিভাবে আবেদন করতে হবে এগুলো ইউটিউবে অনেক ভিডিও দেওয়া আছে, যেগুলো ভিডিওতে আবেদনের প্রক্রিয়াগুলো দেখাবে, কিন্তু আসলে একটা আবেদন কিভাবে সফল হবে এটার দিক নির্দেশনামূলক কয়েকটি কথা বলবো। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, আর যারা মনে করেন যে আসলে প্রয়োজন নাই তারা অ্যাভয়েড করতে পারে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। পঞ্চম গণবিজ্ঞপ্তি আগামীকাল থেকে নিজেদের রোল এবং রেজিস্ট্রেশন নাম্বার ব্যাচ দিয়ে লগ ইন করা যাবে। তো এই ক্ষেত্রে প্রথম কাজটা হচ্ছে নিজের রোল, রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাচ দিয়ে প্রবেশ করা যাবে। এই ক্ষেত্রে 1 থেকে 15তম এটা হচ্ছে বাতিল, 16 এবং 17 শুধু আবেদন করতে পারবে। 35 প্লাস 17তমদের নিয়ে একটা সুরাহা চলতেছে, এটা কি হবে এখনও বলা যাচ্ছে না। তো যাদের বয়স 35-এর নিচে 16 এবং 17 তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনার নিজের রোল এটা কারোর সাথে কখনোই শেয়ার করবেন না। রোল, রেজিস্ট্রেশন নাম্বার এটা কারোর সাথেই কখনোই শেয়ার করবেন না। আপনারা যারা ভুল করে সার্টিফিকেট অনেক সময় হয়তো ফেসবুকে দিয়েছেন, যদিও দেওয়া থাকে, সেগুলো অবশ্যই পোস্টটা ডিলিট করে দেবেন, কারণ এই রোল দিয়ে কেউ যদি রোলটা ব্লক করে সেই ক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন। তো এটা কখনোই করবেন না। এখন আপনার নিজের রোল, রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাচ দিয়ে আপনি আগামীকাল প্রবেশ করার পরে দেখতে পারবেন কি কি প্রতিষ্ঠানে আপনি আবেদন করতে পারবেন। এখানে প্রতিষ্ঠান কয়েক ধরনের আছে, যেমন একটা আছে হচ্ছে এমনি সাধারণ প্রতিষ্ঠান জেনারেল, আরেকটা আছে হচ্ছে কারিগরি, মাদ্রাসা, এগুলো দেশি, তারপরে ডিটিএম, এরকম বিভিন্ন ফরম্যাটে দেয়া আছে। তো এগুলো নিয়ে আমি আগের ভিডিওতে কথা বলেছি। আজকে শুধু কিভাবে একটা সফল আবেদন করা যায় এটা নিয়ে কথা বলবো আর কি। তো আপনি হয়তো খুব মধ্যে আছেন, পেরেশানির মধ্যে, যে আমার সাবজেক্টে মানে কয়টা সিট থাকবে, কোথায় কোথায় আবেদন করব, কি করব। তো এটার জন্য কোথাও কিচ্ছু করা লাগবে না। শুধু আপনি যদি নিজে কম্পিউটারে এটা দেখতে পারেন, ল্যাপটপে দেখতে পারেন, আপনার রোল, রেজিস্ট্রেশন নাম্বার, ব্যাচ দিয়ে ঢুকলে আপনি দেখতে পারবেন আপনার যে প্রতিষ্ঠানগুলোতে আপনি আবেদন করতে পারবেন সেগুলো আসবে। আপনি যদি মেল হন তাহলে শুধুমাত্র আপনার মেল যে কয়টা আছে এই কয়টা শো করবে। যদি আপনি ফিমেল হন তাহলে আপনার ফিমেল কোঠা সহ যে কয়টা আছে সেই কয়টা শো করবে। এখন এগুলোর মধ্যে থেকে আপনি দেখে দেখে আবেদন করবেন। এখন কাজটা হবে কি, এই প্রতিষ্ঠানগুলো যেগুলো আপনি লিস্ট পাইলেন এটা প্রিন্ট করবেন, অথবা এগুলো স্ক্রিনশট দিয়ে খাতায় লিখবেন। প্রিন্ট করাটা সবচেয়ে ভালো হয়। প্রিন্ট করলে আপনি এখানে খুঁজে খুঁজে লিখতে পারবেন আর কি। প্রিন্ট করবেন। প্রিন্ট করার পরে যে কাজটা সেটা হচ্ছে বিস্তারিত খোঁজ নেওয়া। বিস্তারিত খোঁজটা কি দেখেন, এখানে আপনি যে পদে আবেদন করবেন, ধরেন আপনি গণিতের জন্য আবেদন করতেছেন, আপনার সাবজেক্ট হচ্ছে গণিত। তো গণিতের ক্ষেত্রে আপনি যখন আবেদন করবেন তখন সেই প্রতিষ্ঠানে আপনার জেলার বা বাইরের জেলার যে প্রতিষ্ঠান, আপনি সেই প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে জেনে নেবেন। ফোন নাম্বার সহপাঠীতে দেওয়া আছে, ওখান থেকে বিভিন্নভাবে কালেক্ট করা যাবে, আমি সেগুলো পরে আসতেছি। তো সেই ক্ষেত্রে আপনি এই পদটা হচ্ছে শূন্য পদ নাকি শ্রেষ্ঠ পদ এটা জেনে নেবেন, ঠিক আছে। শূন্য পদ, শ্রেষ্ঠ পদ। শূন্য পদ যেখানে টিচার চলে গেছেন, জব শেষ অথবা মারা গেছেন, সেটা হচ্ছে শূন্য পদ। আর শ্রেষ্ঠ পদ যখন হচ্ছে নতুন করে এমপিও করা হয়, নতুন এমপিও, সেটা হচ্ছে শ্রেষ্ঠ পদ। শ্রেষ্ঠ পদের ক্ষেত্রে এমপিও হওয়ার কিছুটা জটিলতা থাকে। আর শূন্য পদ এটা তো আগে থেকেই এমপিও পদ আছেই, জাস্ট এখানে শুধু রিপ্লেস হবে, এখানে শুধু রিপ্লেস হবে। তো এটাতে বেশি ঝামেলা নাই, কিন্তু এটাতে একটু ঝামেলা হয় এমপিও করাইতে। এরপরে সবচেয়ে বড় যেটা ফ্যাক্টর সেটা হচ্ছে কাম্য শিক্ষার্থী। কাম্য শিক্ষার্থী আছে কিনা এটা আপনারা অবশ্যই খোঁজ নেবেন। এই কাম্য শিক্ষার্থীটা আপনারা কয়েকটা ওয়েতে দেখতে পারবেন। স্যারকে ফোন করবেন, এরপরে বিভিন্ন মাধ্যমে দেখবেন। সেই মাধ্যমগুলো কি, সহপাঠী অ্যাপ, এটা গুগলে সার্চ করলে দেখবেন। যে কোনো একটা স্কুলের নাম লিখলে আপনি নিচে স্ক্রল করতে করতে নিচের দিকে আসবেন, সেই ক্ষেত্রে দেখবেন সহপাঠী অ্যাপের মধ্যে ওইটা দেখা যাচ্ছে। তো ওখানে ডিটেলস দেখতে পারবেন। ওয়েব বেস রেজাল্ট দিয়ে দেখতে পারবেন। ওয়েব বেস রেজাল্টটা আপাতত এটার কাজটা একটু স্লো গতিতে হচ্ছে, এটার তথ্য আপডেট হচ্ছে তো হালনাগাদ হচ্ছে, এটা একটু কয়েকদিন হয়তো সমস্যা হবে।
EMIS পোর্টাল, এখানে ঢুকে আপনি ওই প্রতিষ্ঠানের যাবতীয় স্যারদের তথ্য দেখতে পারবেন, স্যারদের সাথে কথা বলতে পারবেন। ওখানে স্যারদের ফোন নাম্বার দেওয়া আছে, যে স্যারের সাথে মনে হয় আপনি যে প্রতিষ্ঠানে আপনি আবেদন করবেন সেই স্যারের সাথে অবশ্যই কথা বলে নেবেন। ব্যানবেইজে তথ্যগুলো দেওয়া আছে, ব্যানবেইজে তথ্যগুলো দেওয়া আছে, এখান থেকে আপনি এগুলো দেখে নিতে পারবেন। আমার একটু মিস্টেক হয়েছে, ব্যানবেইজের তথ্যটাই আপডেট হচ্ছে, ব্যানবেইজের তথ্যটা আপডেট হচ্ছে। আর ওয়েব বেস রেজাল্টে এখানে ইন নাম্বার দিয়ে, প্রতিষ্ঠানের ইন নাম্বার দিয়ে এখানে রেজাল্টগুলো দেখা যাবে যে 2023-এ ওই প্রতিষ্ঠানে কতগুলো স্টুডেন্ট পাস করেছে, সায়েন্স কত, আর্টস কত, কমার্স কত, টেকনিক্যাল আছে কিনা এগুলো দেখা যাবে। তো ইন নাম্বার দিয়ে এবং বোর্ড সিলেক্ট করে ওখানে পর্যায়ক্রমিক যে নির্দেশনা আছে সেগুলো দিয়ে দেখা যাবে। তো বিগত যে প্রতিষ্ঠানগুলো শুরুর দিকে রাখবেন, বিগত 4টা অথবা 5টা সালে, অর্থাৎ 23, 22, 21, 20, 19 এরকম দেখবেন যে ছাত্র কেমন আছে, এগুলো অবশ্যই দেখে আবেদন করবেন। এখন কাম্য শিক্ষার্থীর বিষয়টা, কাম্য শিক্ষার্থী যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে এমপিও করানো অনেক কঠিন। আর এমপিও ফাইল বারবার রিজেক্ট হওয়া, চাকরি পাওয়ার পরে বাংলাদেশে একমাত্র ব্যতিক্রম যে সব চাকরিতে মানে চাকরি হওয়ার সাথে সাথে বেতন হয়, কিন্তু এখানে এমপিও জটিলতা অনেক জটিল একটা ফ্যাক্টর। বেতন না হওয়া পর্যন্ত এই চাকরির কোনো স্বস্তি নেই। এরপরে কলেজের যারা আবেদন করবেন তাদের ক্ষেত্রে পোস্টটা সেকেন্ড পোস্ট কিনা, অর্থাৎ যদি 2টা পোস্ট থাকে, ধরেন আমি গণিতের, এই জন্য গণিত দিয়ে বোঝাচ্ছি, একটা হচ্ছে এইচএসসিতে একজন স্যার থাকেন আর ডিগ্রিতে একজন স্যার থাকেন। এই পোস্টটা অটোমেটিক ডিগ্রির স্যার যদি চলেও যান, ঠিক আছে, ডিগ্রির স্যার একজন স্যার রিটায়ারমেন্টে গেলে সেটা হয় কি অটোমেটিক 2টা পদের মধ্যে একটা পদ ফাঁকা হয়ে যায়, সেই পদটা এইচএসসি পদটা পূর্ণ হয়ে যায়, এটা সবসময় পূর্ণ থাকে। সেকেন্ড পোস্ট এটা ডিগ্রিতে এটা ফাঁকা হয়ে যায়। তো এটা পূরণ করার জন্য এটা আপনি খোঁজ নেবেন যে এটা সেকেন্ড টিচার কিনা। সেকেন্ড টিচার হইলে ডিগ্রিতে স্টুডেন্ট না থাকলে এমপিও করানো অনেকটা জটিল হয়ে যায়। সেই ক্ষেত্রে প্রিন্সিপাল স্যারের সাথে বা আদার্স স্যার যারা 2-1জন আছেন আপনি যে সাবজেক্টের, তার সাথে কথা না বলে, আপনি যদি গণিতের হন তাহলে গণিতের স্যারের সাথে, এটা কলেজ লেভেলের কথা বলতেছি, ফিজিক্স বা কেমিস্ট্রি অথবা বায়োলজি, এই স্যারদের সাথে একটু কথা বলে নিলেন যে স্যার গত গণবিজ্ঞপ্তিতে যাদের জব হয়েছে তারা আসলে এমপিও পাইছে কিনা, তাদের কি অবস্থা, একটু স্যারদের সম্পর্কে জেনে নিলেন, কলেজ থেকে কি দেয় সুযোগ সুবিধা, এগুলো জেনে নেবেন। এরপরে এই যে কথাটা বললাম যে একাধিক স্যার ম্যাডামকে কল দেওয়া, অবশ্যই একটা প্রতিষ্ঠানে আপনি যেটা দেবেন সারা জীবনের জন্য, যেখানে জব করবেন সেখানে অবশ্যই স্যার ম্যাডামকে কল দেবেন। স্যাররা কখনোই বিরক্ত হবে না, আপনি ফোন দিয়ে খুব সুন্দরভাবে কথা বলবেন। কোনো স্যার যদি শুরুতেই বিরক্ত প্রকাশ করে তাহলে তার সাথে কথা বলবেন না, কারণ যে লোকটা 30 সেকেন্ড আপনার সাথে কথা বলতেছে না, সে আপনার সাথে কিভাবে 5 মিনিট কল দিয়ে কথা বলবে, 5 মিনিট কথা বলবে না। তাহলে আপনি অন্য স্যারকে ট্রাই করবেন, কারণ ওখানে অন্তত 20 জন স্যারের নাম্বার দেয়া আছে। সর্বশেষ কাউকে না পেলে দেখবেন যে ধর্মের স্যার আছে, উনি অনেক ভালো করে কথা বলবেন, একটু মানে নমনীয়ভাবে তার সাথে একটু কথা বলার চেষ্টা করবেন, দেখবেন যে আপনাকে সময় দেবে অবশ্যই। আর কোনো বেয়াদবিপূর্ণ আচরণ করবেন না, তাহলে উনি বোরিং ফিল করবে এবং ফোনটা কেটে দেবে আর কি। আপনি খুব ভালোভাবে জিজ্ঞেস করবেন, আগে ওনার সাথে 1-2 মিনিটে ফ্রি হয়ে নেবেন, তারপরে ওনার সাথে বিনয়ের সাথে ওনাকে জিজ্ঞেস করবেন যে আমি কিছু জানতে চাচ্ছি, আপনি যদি অনুমতি দেন তাহলে কিছু কোশ্চেন করি, এভাবে একটু বিনয়ের সাথে ওনার সাথে কথা বলবেন। তো কথা বলে A to Z সুযোগ সুবিধা কেমন কি এগুলো জেনে নেবেন। জেনে নেওয়ার পরে যদি কাম্য শিক্ষার্থী থাকে, প্রতিষ্ঠানে কোনো ঝামেলা নেই, পোস্টটা সেকেন্ড কিনা, সেকেন্ড হইলেও এমপিও করাইতে পারবে, কোনো ঝামেলা নাই, গতবারেও এমপিও হয়েছে, তাহলে কোনো ঝামেলা নেই, আপনি নির্দ্বিধায় সেখানে আবেদন করতে পারবেন। এরপরে আবেদন শুরু হচ্ছে আগামীকাল 17 তারিখ দুপুরের পর। আমরা করি কি, তড়িঘড়ি করে আবেদন করব, আমাকে কালকেই কেন আবেদন করতে হবে, 9 তারিখ পর্যন্ত সময় আছে, 9 মে পর্যন্ত সময় আছে। তো আমি হুটহাট কেন কালকেই আমাকে আবেদন করতে হবে, আমি অন্তত 5টা দিন সময় নেব হাতে, কমপক্ষে 5টা দিন সময় হাতে নেব। সময় নেওয়ার পরে আমি করব কি, প্রতিটা প্রতিষ্ঠান আমি ওই যেটা বললাম যে সহপাঠী অ্যাপে গিয়ে আমি দেখব বিস্তারিত, ওখানে স্টুডেন্ট কতগুলো আছে, পরীক্ষার্থী কেমন, ঠিক আছে, বিগত সালের রেজাল্ট কেমন, এটা হচ্ছে ইনক্রিজিং নাকি ডিক্রিজিং, এগুলো আমরা দেখব।
এই সহপাঠী অ্যাপ থেকে ইন নাম্বারটা নিয়ে সেই ইন নাম্বার ওয়েব বেস রেজাল্টে বসায় 2-3টা সালের আমরা রিসেন্ট 23-22 এগুলো দেখলে বুঝতে পারবো এই প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেমন আছে। স্কুলে যারা জব করেন, স্কুলে যারা জবের জন্য আবেদন করবেন তাদের খুব একটা ঝামেলা হবে না, কিন্তু ঝামেলা হবে যে স্যাররা হচ্ছে এই সমাজবিজ্ঞান অনুষদে যাদের স্টুডেন্ট কম থাকে আর কি। ঠিক আছে, হয়তো আপনি যে সাবজেক্টের জন্য যাচ্ছেন কাম্য শিক্ষার্থী আছে কি না এগুলো একটু প্রিন্সিপালের সাথে কথা বলে নেবেন। আর কাম্য শিক্ষার্থী সম্পর্কিত সবচেয়ে বড় সমস্যায় যারা থাকেন কপাল পড়া, এটা হচ্ছে কলেজের স্যাররা, সেকেন্ড পোস্ট। এটা অবশ্যই ভেবে জেনে শুনে বুঝে তারপরে আবেদন করবেন। স্যারের সাথে প্রয়োজনে যদি আপনার কাছে এলাকায় হয় তাহলে এলাকায় অবশ্যই কলেজে গিয়ে স্যারের সাথে বিস্তারিত কথা বলবেন। এখানে কখনোই সংকোচ করবেন না, কারণ একটা কথা আছে, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। কারণ আপনি দেখেন চাকরি পাওয়ার পরে যখন দেখলেন এখানে নানান প্রতিবন্ধকতা, তখন কি করবেন? তখন তো আর পিছন দিকে ফিরে আসার কোনো পথ নেই। ঠিক আছে, এই জন্য যে কয়টা দিন সময় আছে আপনার এলাকায় যে প্রতিষ্ঠানগুলোকে আপনি প্রথম 10-15টার মধ্যে রাখবেন, এই প্রতিষ্ঠানগুলোতে আপনি যাবেন। যেহেতু নিজের এলাকায় কলেজ হলেও কলেজগুলোতে যাওয়া, স্যারদের সাথে কথা বলা, এগুলো একটু কথা বলে জেনে নেবেন। এরপরে আবেদনের যে কথা বলতেছি, আমরা মোটামুটি 5 দিন যতগুলো আমার পদ আছে এই পদগুলো আমি যেটা ওই যে প্রিন্ট করেছি, এই প্রিন্ট করাগুলো আমি একটা একটা করে লিখব। ঠিক আছে, কতগুলো স্টুডেন্ট আছে, এ প্লাস কেমন পাইছে, এ প্লাসের হার কেমন, ঠিক আছে, বিগত সালের রেজাল্ট কেমন, স্টুডেন্ট কেমন, এগুলো আমরা দেখে 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 আমরা 1 2 3 4 5 এইভাবে সিরিয়াল করব। আর সিরিয়াল করার পরে যখন আবেদন করব তখন আমরা মোবাইল থেকে আবেদন করতে পারি, নিজস্ব মোবাইল, ল্যাপটপ, ডেস্কটপ থেকে আবেদন করতে পারি। আমরা যতই এক্সপার্ট হই মোবাইল দিয়ে কখনোই আবেদন করব না, মোবাইল দিয়ে কখনোই আবেদন করব না, এটা অন্য চাকরি পরীক্ষার মতো না। ল্যাপটপে আপনি এক্সপার্ট হলে এটা করবেন, আর যদি এক্সপার্ট না হন তাহলে এখানে আপনি নিজে করবেন না, এখানে নিজে কখনোই আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। যদি কখনো ভুল হয়ে যায় তাহলে এটার জন্য আবার আবেদন করতে হবে। যদি এনটিআরসি সুযোগ না দেয় আপনাকে এটা শোধরানোর, তাহলে অনেক বড় বিপদে পড়ে যাবে। আপনি যে চয়েস লিস্ট দিলেন 1 2 3 এইভাবে সাজাইলেন, এভাবে 1 থেকে 40 পর্যন্ত সাজালেন। সাজানোর পরে এখন আপনি এই বিষয়টা রিভিউ না করে, ঠিক আছে, রিভিউ না করে আরেকবার না দেখে আপনি দেখলেন যে আপনার চয়েসটা উল্টাপাল্টা হয়ে গেছে। আপনার উপজেলার মধ্যে আপনার গ্রামের পাশে বা গ্রামের প্রতিষ্ঠান বা এলাকার ইউনিয়নের একটা প্রতিষ্ঠান আপনি যেটাকে 1 নম্বরে দিয়েছেন, ওইটা দেখা গেল যে ওখানে র্যান্ডমলি 2 নাম্বার বা 5 নম্বরে অবস্থান করতেছে, কারণ আপনি এটা রিভিউটা করেন নাই। তো রিভিউ করে দেখবেন। এগুলো একটু আমি গতবারেরটা বলতেছি, এখন আগামীকালে সফটওয়্যার কেমন হবে আমি জানি না। আমাদের একটা সহজাত বৈশিষ্ট্য কি, আমরা শুধু মানুষকে বকাবকি করি, গালিগালাজ করি, যে কেউ কিছু জানে না, না জেনে কথা বলে। আমি গতবারেরটার কথা বলতেছি, এখন আগামীকালের সফটওয়্যারটা কিভাবে আমাদের সামনে উপস্থাপন করবে আমরা সেটা জানি না। যদি আপনার 1 থেকে 40 পর্যন্ত সিরিয়াল থাকে মাশাআল্লাহ ভালো, আর যদি সিরিয়াল এটা না থাকে তাহলে আপনি সেটাকে উপর নিচ করে আবার সাজাবেন। সাজানোর পরে চয়েস লিস্ট ঠিক আছে কিনা আপনি যেটা কাগজে লিখবেন ওইটার সাথে মিল করে দেখবেন, বারবার দেখবেন যে ঠিক আছে কিনা। এখন অনেকেই জিজ্ঞেস করে যে আসলে কি 40টাই দিতে হবে নাকি কম দিলেও হবে। এখন যদি স্কুলের পদ হয় তাহলে তো 40টা অনায়াসে দেওয়া যায়, 40টা হয়ে যাবে। কলেজের এমন সাবজেক্ট আছে যেখানে হয়তো 40টা পদ নাই, ধরেন এখানে দিতে হবে 40টা, আপনার পদ আছে কয়টা? 32টা। তাহলে এখন কি করবেন? কম তো হয়ে গেল, কিছু তো করার নাই, 32টাই দেবেন। এখন আপনি 40টা পদ দিলেন, 40টা পদ দেওয়ার পরে আপনার পদ আছে 120টা, তাহলে আপনি দেখে প্রথম সারির 40টা আবেদন করলেন। এখন যদি এই 40টার বাইরে আপনি জব করতে চান, যে এই 40টার মধ্যে না আমার একটা জব দরকার, তাহলে এই ক্ষেত্রে আপনি ইয়েস অপশন দিয়ে দেবেন। আর যারা একদম শুরুর দিকে র্যাঙ্কিংয়ে 1 2 5 10 এর মধ্যে যে না আমার সিরিয়াল আসবে, আমি এখানে ইয়েস দেব না, নো দেব। নো দিলে কিন্তু আপনি যে চয়েস লিস্টে যে 40টা দেন আর 20টা দেন, এর বাইরে কিন্তু আর কখনোই সিলেক্ট করবে না। টেলিটকের সফটওয়্যার এর বাইরে কিন্তু আপনাকে আর খুঁজে নেবে না। আপনার যখন দেখবে যে 20টা পর্যন্ত আপনার মেরিটে আসে নাই, তখন আপনি কিন্তু টোটালি এখান থেকে বাদ পড়ে যাবেন। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে ইয়েস অপশনটা দেয়া।
এখন চয়েস লিস্টটা আপনি দেখলেন, বারবার দেখলেন, কম্পিউটারের দোকানে গিয়ে আপনি যখন করবেন তার সাথে একটু ভালোভাবে কথা বলে নেবেন, যত্রতত্র আবেদন না করে, যে এক্সপার্ট তার কাছে গিয়ে অবশ্যই আবেদনটা করবেন। এরপরে এই যে সাবমিট করার পরে টাকা পাঠাইতে হবে। এরপরে যে এসএমএস আসবে, এই এসএমএস আর সাবমিট করে যে কপিটা দেবে এটা প্রিন্ট করবেন, ঠিক আছে। এই প্রিন্ট কপিটা আপনার কাছে 40টা চয়েস লিস্টের যে কপিটা, এটা যখন আপনার জব হবে তখন আপনাকে এটা শো করতে হবে, ঠিক আছে। এমপিও ফাইল পাঠানোর সময় আপনি যখন কলেজে যোগদান করবেন তখন, অর্থাৎ এই ফাইলটা কয়েকবার আপনাকে শো করতে হবে, ঠিক আছে। যদি সম্ভব হয় 2টা বা 3টা কপি, একদম মূল কপি 2-3টা বের করে নেবেন, প্রিন্ট করে নেবেন, অ্যাটলিস্ট 2টা বের করে নেবেন। আর যে এসএমএসটা আসবে এই এসএমএসটা অবশ্যই সুন্দরভাবে মোবাইলে সংরক্ষণ করে রাখবেন, ঠিক আছে। এই এসএমএসটা যদি হারায় যায় তাহলে পরবর্তীতে অনেক ঝামেলা হবে, বিড়ম্বনায় পড়তে হবে। কারণ এই এসএমএসে এই যে পিন এবং পাসওয়ার্ড যেটা দেওয়া থাকে ওইটা দিয়ে আপনার যেদিন এই পঞ্চম গণবিজ্ঞপ্তির রেজাল্ট দেবে ওই দিন আপনাকে কি করতে হবে, একটা লিঙ্ক ওনারা ওপেন করবে এনটিআরসি, ওখানে আপনাকে ওই যে পিন এবং পাসওয়ার্ড দিয়ে ওখানে প্রবেশ করতে হবে। পিন পাসওয়ার্ড যদি না পান তাহলে আপনি দেখতে পাচ্ছেন না যে আপনি কোথায় সিলেক্ট হয়েছেন। হয়তো একটা এসএমএস আসবে কংগ্রাচুলেশন, ঠিক আছে, কিন্তু আসলে আপনি কোথায় জবটা পেয়েছেন এটা আপনি জানতে পারবেন না। সেটা জানার জন্য আপনাকে পিন এবং পাসওয়ার্ড এই 2টা সংরক্ষণ করতে হবে। তো আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এই কথাগুলো ইউটিউবে আরও যে ভিডিওগুলো আছে এটার সাথে হয়তো বা মিলবে না। তো এটা আমি শুধুমাত্র অনেক শিক্ষার্থী রিকোয়েস্টে এটা করলাম আর কি, জানি না কতটুকু উপস্থাপন করতে পেরেছি আর কি, খুব ব্যস্ততার মধ্যে আছি। তো এরপরেও সময় স্বল্পতার কারণে হয়তো কথাগুলো গুছিয়ে বলতে পারিনি, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। তো আপনারা প্রত্যেকেই সুন্দরভাবে দেখে শুনে বুঝে আবেদন করেন, কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। যেহেতু একটা চাকরি, বাংলাদেশে চাকরি পাওয়া অনেক কঠিন, সেই ক্ষেত্রে একটা চাকরির জন্য আবেদন করবেন। একটা স্কুলেরও যদি জব হয়, বর্তমান সময়ে হয়তো যে দেশের বাজার, একটা চাকরির মূল্য ধরেন 10-15 লাখ টাকা দাম, ঠিক আছে। তো সেই চাকরিটা আমরা ফ্রিতে পাচ্ছি মাত্র 1000 টাকার বিনিময়ে। তো অবশ্যই এখানে সচেতন হয়ে আবেদন করবেন। তো রিজিকে আল্লাহ যেটা লিখে রেখেছেন সেটা আমরা পাবো, কিন্তু সচেতনভাবে আমাদের কি করতে হবে, এই প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আমিও খাস করে আপনাদের জন্য দোয়া করি, আপনারা প্রত্যেকেই একটা জব পান, এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।